ঘটনা আর দুর্ঘটনার ঈদ মানে ঢাকা শহরের ঈদ। চলেন আজকে আপনাদেরকে ঢাকা শহর দেখাই, মানে সেই ঢাকা শহর যে ঢাকা শহরকে ঈদের জন্য আপনারা সবাই ফেলে রেখে গেছেন। আমি রেস্টুরেন্ট দিলে তো রেস্টুরেন্ট ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাবে। এই কারণে তো আমি রেস্টুরেন্ট দিই না। ঈদের সময় ঢাকা কেমন থাকে? ঈদের সময় তো ঢাকা ছেড়ে চলে গেছেন অনেকে, আর অনেকে আছেন দেশের বাইরে আছেন। আমি তাদের ফিলটা জানি যে দেশের বাইরে থেকে যখন ঈদ করেন সেই জিনিসটা কেমন আমি জানি, কারণ হচ্ছে আমি নিজে একজন প্রবাসী ছিলাম। হয়তো আপনাদের জন্য খুব বেশি কিছু করতে পারবো না, বাট এতটুকু করতে পারবো, সেটা হচ্ছে যে আমি আর আমাদের আসল পুরুষ ভাই মানে আমাদের ইমন ভাই দুজন এখন ঢাকায় বেরোবো, মানে যতদূর পারি আর কি আশপাশ দিয়ে, যেহেতু আশা করি আজকে রাস্তা মোটামুটি খালি আছে। আপনাদেরকে চলেন একটু প্রথমে ঢাকা সিটিটা ঘুরাই, তারপরে না হয় একটু ঘরে আসবো, আমার পরিবারের সাথে আজকে আপনাদেরকে আর একবার পরিচয় করায় দিব। তাহলে চলেন আগে ঢাকা ঘুরি, ঢাকার ঈদটাকে দেখে আসি। শুরু করি আমার নিজের এলাকা খিলগাঁও দিয়ে। কিছু মনে করবেন না, আশেপাশে একটু ময়লা বেশি, কারণ পরিচ্ছন্নতা কর্মী যারা আছেন তাদেরও ঈদের ছুটি বলে কিছু আছে, তারা আসলে আবার সব চকচকে হয়ে যাবে। এখন জায়গাটা বেশ খালি দেখতেছেন, আপনি বিশ্বাস করবেন না, একটু রোদটা পড়বে, সন্ধ্যাটা হবে, আর এখানে আপনি হাঁটার ক্ষমতা হারাই ফেলবেন। এত মানুষ, অর্ধেক ঢাকা শহরের যত যুবক যুবতী, কপলি মানে কপতি হবে আসলে কথাটা, এই যারা আছেন সবাই মোটামুটি এখানে চলে আসবে এই রেস্টুরেন্টগুলোর ইনকাম সোর্স হইতে। তবে বিষয়টা কিন্তু আসলে আমার কাছে খারাপ লাগে না, কারণ একটা সময় এমন ছিল যে এই খিলগাঁয়ের এই রাস্তাটাতেই যখন আমরা স্কুলে পড়তাম, আমরা রাত্রেবেলা বা সন্ধ্যার সময় যখন হাঁটতাম, তখন এতটাই অন্ধকার ছিল যে এখানে ছিনতাইকারীর ভয় ছিল। আর এটা হচ্ছে ঢাকার প্রথম দুইটা ফ্লাইওভারের একটা ফ্লাইওভার, মানে খিলগাঁও ফ্লাইওভার। প্রথম যখন এই ফ্লাইওভারটা শুরু হয় তখন এটা কিন্তু মূলত আসলে যাওয়া আসার রাস্তা ছিল না আমাদের কাছে, এটা ছিল আমাদের জন্য পার্ক। মানে বিকালবেলায় বা সন্ধ্যার সময় আমরা এখানে আসতাম ঘুরতে, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে, কারণ আমরা এর আগে কোনোদিন ফ্লাইওভার কি জিনিস, রাস্তার উপর দিয়ে উড়ন্ত রাস্তা, এই জিনিসটা আমরা কখনো দেখছিলাম না। আর এই লুপটা কিন্তু আগে ছিল না, এটা জাস্ট একটাই ছিল, ওই পিছনেরটা, এটা পরবর্তীতে নতুন করে এক্সটেন্ড করা হয়েছে। আর এই লুপটাতে একটা সুন্দর জিনিস আছে যে আপনি এইখানে দাঁড়াইলে কমলাপুরের যে এন্টায়ার এরিয়াটা আছে, এই এরিয়াটার একটা ওয়াইড ভার্সন আপনি দেখতে পারবেন, যে কিভাবে কত সুন্দর দেখা যায় কমলাপুর এরিয়াটা। আর এই যে রেলের লাইনগুলো এখন একদম অলসভাবে দাঁড়ায় আছে, এটা হচ্ছে তারা শুধু বিশ্রাম নিচ্ছে, কারণ এই আর কয়েকটা দিন পরেই ঈদের ছুটির শেষে যে মানুষগুলো ফেরত আসবে তাদেরকে নিতে যাবে এই রাস্তা দিয়ে, তখন বিশাল কোলাহল যুক্ত একটা রাস্তা হয়ে যাবে এইটা। আর এই হচ্ছে শাহজাহানপুর কবরস্থান। দুইটা ঈদে এটার গেট টেট বেশ ভালোভাবে সাজানো হয়। এটা হচ্ছে ঢাকার ওয়ান অফ দ্য বিগেস্ট কবরস্থান আমি যতদূর জানি। প্রচুর মানুষ আসে এখানে তাদের আত্মীয় স্বজন, বাবা মায়ের কবর জিয়ারত করতে, খুব লোকারণ্য থাকে এলাকাটা। আর রাজারবাগ সার্কেল মানে রাজারবাগের এই সিগন্যাল, আমি আমার জীবনে কোনোদিন এত খালি পাই নাই, মানে আমি এখানে দাঁড়াই নাই জ্যামে অফিসে যাওয়ার সময়, এটা হওয়ার মতো কোনো পসিবিলিটি নাই, মানে পসিবিলিটির সম্ভাবনা নাই এরকম পরিস্থিতি। আর আরামবাগে ঢুকে একটু মেজাজটা গরম হয়েছিল, তিনটা ছাপরি ক্যাটাগরির ছেলে এসে একটা রিক্সাকে ভয়ঙ্করভাবে মেরে দিছে। রিক্সাওয়ালার অবস্থা তো খারাপ, রিক্সাটা ভেঙে গেছে, এবং এখানে যে যাত্রী ছিল, একজন মুরব্বী ছিল আর একটা মেয়ে ছিল, তারাও বেশ আঘাত পাইছে। এবং দুঃখের বিষয় হচ্ছে ওই রিক্সাওয়ালা মামাকে একটু সেট আপ করতে যায়, ওই যারা যেই ছাপরি ভাইজানরা আমাদের যারা গুতা টোতা দিয়ে চলে গেছে ওদেরকে আর ধরতে পারি নাই, বেচারার জরিমানাটাও আমরা ঠিকভাবে আদায় করে দিতে পারি নাই। তো এনিওয়ে ব্যাপারটা হচ্ছে কি, যে যখন দেখবেন যে আপনার কোনো ছোট ভাই, অপ্রাপ্তবয়স্ক ছোট ভাই বা নাবালক ছোট ভাই মোটরসাইকেল নিয়ে তাফালিং করতে বেরোচ্ছে, আপনারা পারলে না একটু ঠেকায়েন। ওরা না মোটরসাইকেল ওঠার সাথে সাথে না ছাপরিতে পরিণত হয়, এবং এটা ওদের জন্য যেমন বিপজ্জনক, ওদের আশেপাশে যারা আমরা থাকি আমাদের জন্য খুব বিপজ্জনক। তো এই আরামবাগের অলস বাসগুলা দেখতেছিলাম আর চিন্তা করতেছিলাম 2 দিন পরে তো বেকায়দা ডিউটি পড়ে যাবে তোমাদের ঢাকাকে একদম ভরাট করে পরিপূর্ণ করার জন্য। তো তোমরা রেস্টে থাকো, আমি একটু আমার মতিঝিলে ঘুরে আসি, মানে আমার দৈনন্দিন যেই জায়গাটায় যাই সেই জায়গাটা, প্রতিদিন এই জায়গাটাতে আমি আসি, আর মনে হয় মানুষে ভরপুর। সারা ঢাকা শহর থেকে এখানে মানুষ আসে,
প্রচুর পরিমাণে মানুষ থাকে, প্রচুর পরিমাণে জ্যাম থাকে, কিন্তু আজকে একেবারে খালি। মানে কয়েকটা সিকিউরিটি ভাই ব্রাদাররা আছেন আমাদের এখানে যারা ডিউটি দিচ্ছেন, বেচারাদের হয়তো ঈদ মাটি হয়ে গেছে, এই নিরাপত্তা দিতে যায়, কিন্তু যাই হোক ওটাও দিতে হবে, ওটাও তাদের কাজ। আর এই জায়গাটায় শত শত প্রাইভেট কার একদম সিরিয়াল দিয়ে লাগানো থাকে। আসলে এর আগে ঈদের ছুটি টুটিতে আমি কখনো এই রাস্তাটাতে আসি নাই, আজকে দেখে না আমার কাছে একদম অদ্ভুত লাগছে যে এত খালি এই রাস্তা হইতে পারে। আর আমাদের ব্যস্ততম জায়গা হচ্ছে এই বায়তুল মোকাররম, মানে আমাদের জাতীয় মসজিদ। এখানে প্রচুর মানুষ নামাজ কালাম পড়তে আসছে আজকে সকালেও, কিন্তু এখন এই জায়গাটা একেবারেই খালি। এই জায়গাটা হচ্ছে হাজার হাজার মানুষের ক্রয়ের জায়গা এবং বিক্রয়ের জায়গা। এখানে আসলে মানুষ ঘুরতে আসে না, নামাজ পড়তে আসে আর কাজ করতে আসে। আর আজকে ঈদের দিন যেহেতু কাজ নাই, সকালে ঈদের নামাজও শেষ, আজকে এই এলাকা একেবারে খালি। আর এখন পুরানো পল্টন হয়ে ঢুকে যাব ইউনিভার্সিটি এলাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এই ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে সেই জায়গা, ঈদ হোক চাঁদ হোক যাই হোক, এই জায়গা কখনো ঘুমায় না, সব সময় প্রাণবন্ত। আর এই জায়গায় আসছি এক কাপ চা খাবো না তা তো হইতে পারে না। তো যাই হোক, চাহালা বাইকে বললাম যে ভাই প্রচণ্ড বেশি গরম, শরীরে প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি দরকার, আপনি এক কাপ অ্যাবনর্মাল চা বানায় দেন, মানে মালটা টালটা কিছু একটা দিয়ে চা বানায় দেন। তো ভাই আমাদেরকে মালটা দিয়ে খুব সুন্দর এক কাপ চা বানাই দিল। এ খায়ে মনে হলো কি শরীরের ভিতরে ভিটামিন সি টকবক 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 করতেছে। আর এর মধ্যে আমাদের কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে কিছু ফটো টুটো খিঁচলাম, বেশ ভালো লাগে জিনিসটা আমার। আর আমাদের জাদুঘর, জাতীয় জাদুঘর, বহুত আগে একবার আসছিলাম, এরপরে আর আসা হয় নাই, আমি ভুলেই গেছি ভিতরে কি কি জিনিস আছে। আরও একবার আসলে আসতে হবে এখানে। আর এটা হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্স, আমাদের বিখ্যাত জায়গা। আর এই জায়গাটা এখন একটু ভরপুর মানুষ আছে, কারণ 4টা সিনেমা চলতেছে এখানে। আমি লাস্ট সিনেমা দেখছিলাম মনে হয় ওই সত্যের মৃত্যু নেই সালমান শাহর, বহু বছর আগে। এরপর আর সিনেমা হলে যায় সিনেমা দেখার সৌভাগ্য আমার হয় নাই। আর এটা হচ্ছে ফার্ম গেট। এই ফার্ম গেটে আমার আবার অনেক স্মৃতি আছে। আমি দীর্ঘ প্রায় 3-4 বছর এই এই এলাকাতে চাকরি করছি। এই আনন্দ আর ছন্দ সিনেমা হলের সামনে আমাকে প্রতিনিয়ত আসতে হইতো, যদিও আমি এই সিনেমা হলে চাকরি করি নাই। আমি এই সিনেমা হলের ঠিক উল্টা পাশে যে বিটিআই সেন্ট্রাল প্লাজা আছে, এইখানেই একটা কোম্পানিতে আমি চাকরি করছি বেশ দীর্ঘ সময়। সো এইখানে আমার অনেক স্মৃতি আছে, আমি প্রতিদিন এখানে আসতাম। আর আপনাদের এই ভিডিওটা দেখাতে দেখাতে আমি নিজেই একটা লিস্ট করা শুরু করে দিছি যে আমি আসলে কোথায় কোথায় যাই নাই ঢাকা সিটির। যেমন এই নব থিয়েটারেও আমার যাওয়া হয় নাই, আবার ঠিক তার সামনে যে সামরিক জাদুঘর আছে আমি সেখানেও যাই নাই। মানে পরিস্থিতি ভয়ঙ্কর, আমি নিজের কাছেই নিজে বলতেছি আমি মানুষকে কি দেখাবো, আমি নিজেই তো কিছু দেখি নাই। আর বিজয় সরণির এই প্লেন যে কত মানুষের শখ পূরণ করছে, মানে সরাসরি সামনে থেকে প্লেন দেখার শখ মিটছে এই প্লেন দেখে। মিথ্যা কথা বলবেন না, অনেকেই আছেন, হয়তো আপনার পরিচিতও অনেকে আছে যে এই প্লেন দেখাইছেন আর বলছেন ওই দেখ প্লেন, আসল প্লেন, সত্যি সত্যি প্লেন। আর বিজয় সরণি মোড়ের এই জ্যামটা আমাকে আজকেও ছাড়ে নাই। মানে আমার নসিবটা এতটাই খারাপ, আমি মনে করছিলাম যে আজকে হয়তো কোনো জ্যাম পাবো না, কিন্তু এখানে এই কড়া রোদের মধ্যে আমাকে প্রায় 5-7 মিনিটের মতো দাঁড়ায় থাকতে হয়েছে। তো
তো এখন তেজগাঁ কমার্শিয়াল এলাকার ভিতর দিয়ে হয়ে বেগুনবাড়ির ভিতর দিয়ে বেরোবো আমরা। এই বেগুনবাড়ির ভিতর দিয়ে হাতির ঝিলে ঢুকে যাব, মানে ঢাকা সিটির বলতে পারেন রাস্তা কাম পার্ক, যেখানে ঘুরতেও আসে মানুষ, আবার নিজ প্রয়োজনে যাওয়া আসাও করে। একটা হাতির ঝিলে চা খাবো। ও কাকা, একটু চা খাওয়ান যাবে? না একটু চা খাওয়ান, সুন্দর করে 2 কাপ চা খাওয়ান। চা হইলে না সব ওকে। হাতির ঝিলের এই বোটগুলোতে আপনি উঠছেন নাকি? আমি না এখন পর্যন্ত উঠি নেই, এখানেও আমাকে উঠতে হবে। বহুত কিছু বাকি আমার, মানে আমার এখন মনে হচ্ছে কি আমি নিজেই আমার শহরকে ঠিকভাবে চিনি না। আমি তো অনেক কিছুতে যাই নাই, অনেক কিছুতে এখনো উঠি নাই। আর সবশেষে ঢাকা শহরের দৃশ্য বলতে আমাদের রামপুরা। এই রামপুরা এলাকা এত খালি, এ স্বপ্নের মতো, এ বিশাল স্বপ্নের মতো। এই স্বপ্ন আমরা ঘুমায়ও দেখতে ভয় পাই, জায়গায়ও দেখতে ভয় পাই। এ যেন কেমন অবস্থা যে রামপুরায় কোনো গাড়ি নাই। আর অনেকেই আমাকে কমেন্টে বলছেন যে ভাই আপনার ঈদের একটা ব্লগ দিয়েন, আপনি বাসায় কি কি খাইলেন সেটা দেখান, সেটার রিভিউ দেন। সারা জীবন তো মানুষের রেস্টুরেন্টের রিভিউ দিছেন, তো চলেন আজকে আপনাদেরকে আমার ঘরের খাবার দেখাই যে আমি কি কি খাচ্ছি আজকে ঈদের দিনে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মুরগির রোস্ট, স্পেশাল মুরগির রোস্ট। এটা হচ্ছে চিকেন মালাই, সরি চিকেন কারাই, মানে বাংলায়, খাঁটি বাংলায় বলতে গেলে চিকেন কড়াই, মুরগির কড়াই। এটা হচ্ছে আমার বোনের স্পেশাল রেসিপি। এটা হচ্ছে আফগানি মালাই কোফতা, কিন্তু এখানে কিছুটা টুইস্ট আছে। সে এখানে একটা গ্রেভি করছে, একটা গ্রেভির সাথে মিক্স করে করছে, যাতে মানে আসলে পোলাও টোলাও দিয়ে খাওয়া হবে, এবং গ্রেভিটা অনেকটা গ্লাসি গ্লাসি একটা ভাব আসছে। আমি একটু টেস্ট করছিলাম তো জানি, দুর্দান্ত একটা জিনিস হয়েছে। আর এটা হচ্ছে দি মোস্ট ফেভারিট আইটেম আমাদের যে কোনো ঘরবাড়িতে, যদি আমরা কুলাইতে পারি আর কি, সেটা হচ্ছে গরুর মাংস। ব্যাপক পরিমাণের মশলা দিয়ে ব্যাপক পরিমাণে ভুনা করা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি আজকে ঈদ, আজকে খাই, আজকেই তোরা কাইতে হয়ে যায়, এরকম একটা পরিস্থিতি আর কি। এখানে একটা ঈদের দিন একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার আছে। যেমন ধরেন আমার ছেলে আছে, ওই আমার ভাগ্নে আছে, সবাইকে একটা জিনিস একটু বুঝাইতে হবে, সেটা হচ্ছে যে ঈদের দিন আসছে, বন্ধু বান্ধবকে দাওয়াত করব, তারা বাসায় আসবে, বাসায় এসে খাওয়া দাওয়া করবে। কি খাবে? খাবে হচ্ছে এই যে এগুলা কারা করে দেবে? এই হচ্ছে মনে করেন আমাদের বোন করে দেবে, আমার মা করে দেবে, অথবা আমাদের বউ করে দেবে, ঘরের মেয়েরা করে দিবে। সো আমার থিঙ্কিং এ আসে যে এই এন্টায়ার খাওয়া দাওয়া, এন্টায়ার যে ঈদটা আপনি ফিল করতেছেন, আপনি পালন করতেছেন, এটার একটা বড় বড় বিশাল বড় একটা থ্যাংক ইউ আমাদের এই মহিলা সমাজ, মানে এই যে এগুলা পায়, এরা পায়। সো এদেরকে একটা বড় থামস আপ এদের জন্য দেয়া, এগুলো ফরজ। এই যে একজন থামস আপ পায়, এই যে একজন থামস আপ পায়, ওইটা পায় না, ওটা হলো কেটকা, ওটা এখনো পিচ্ছি, তো ও এখনো থামস আপ পাওয়ার বয়স হয়নি। আর এই যে ওই যে আমাদের মুরব্বী, মানে আমার আম্মা, সো এরা বেকায়দা পরিমাণ থামস আপ পায়। তো এইগুলা আসলে কি, আসলে ঘরের নিয়ামত, যে আপনি বসে থাকবেন, আপনার ঈদ হয়ে যাচ্ছে, কিভাবে হয়ে যাচ্ছে ইউ ডোন্ট নো। সারাদিন মনে করেন কালকে রাত্রের থেকে শুরু করছে, আমরা ঘুমাইছি, নয় আড্ডা দিছি, কিছু করছে, আর এরা রান্না করে, এটাই তাদের ঈদ। আপনাকে খাওয়াবে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবে, এটাই তাদের ঈদ। এখন ব্যাপারটা হচ্ছে যে এতক্ষণ পর্যন্ত আপনারা আমার এই ভিডিও দেখছেন কিনা আমি জানি না, যদি দেখে থাকেন তাহলে থ্যাংক ইউ। আর আমি চেষ্টা করব আফগানি মালাই কাবাবের যেই আমার বোনের যে রেসিপিটা, ওটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য। দুর্দান্ত একটা জিনিস। তো শেষ কথা হচ্ছে আসলে ঈদ সবার জন্য সমান না, সবার জন্য সুখেরও না, কিন্তু আল্লাহ তাআলা আমার ভাগে বা আমার অংশে যতটুকু সুখ বা আনন্দ যতটুকুই লিখে রাখছিল, আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আর অনেকেই হয়তো দূরে আছেন, বিদেশে আছেন, পরিবার ছেড়ে আছেন, তাদের জন্য আসলে আমি দুঃখ প্রকাশ করব না, কারণ তারা হচ্ছে ফাইটার, তারা ফাইট করতেছে, তারা দেশের জন্য, তারা নিজের পরিবারের জন্য যুদ্ধ করতেছে। সো তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করব না, তাদেরকে আমি সাহস দিতে পারি, এতটুকুই আমার পক্ষে এখন পর্যন্ত সম্ভব। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিয়েন। আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিয়েন। আল্লাহ হাফেজ।